আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। গভীর রাত। রাত আনুমানিক 2টো হবে। এত রাতে আমি দাঁড়িয়ে আছি বিশাল বহু প্রাসাদ সমান এক কেল্লাই বাড়ির মেন গেটের সামনে। আমি কোনো কিছুর অপেক্ষা না করে গেটের ছোট দরজায় বার কয়েক টোকা মারলাম। দরজায় টকটক শব্দ শুনে দারোয়ান বেরিয়ে এলো। তবে সে চোখ বড় বড় করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। এই গভীর রাতে অল্প বয়সী একটা যুবতী মেয়ে এখানে থাকাটা অস্বাভাবিক নয় কি? এদিকে আমি ভয়ে সিঁটিয়ে আছি। কোনোদিন কখনো এত রাতে রাস্তাঘাটে চলা তো দূর, কোনোদিন বেরোয়নি পর্যন্ত। কিন্তু আজ আমার নিয়তি আমাকে বাধ্য করেছে। এই হাড় কাঁপানো শীতের রাতে পাতলা ফিনফিনে ওড়না গায়ে জড়িয়ে এই নির্জন নিশীথী রাতে রাস্তা দিয়ে একা আসতে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাস্তার আছেন? দারোয়ান অবাক হয়েই বলে, জি আছেন, কিন্তু আপনি কে? আমি বললাম, উনি আমাকে আসতে বলেছেন। আমার কথা শুনে দারোয়ান রাস্তারকে ফোন করে। স্যারের অনুমতি নিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়। আমি বাড়ির ভেতরে মেন দরজার কাছে যেতেই রাজ স্যার দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। রাজ স্যার আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আমি ওনার চোখে চোখ রেখে তাকিয়ে মনে মনে বলি, না, আমি একদম ঠিক নেই। রাজ স্যার আমার কাঁধে হাতে রেখে আমাকে ওনার বুকের সাথে মিশিয়ে নিয়ে ওনার বেডরুমে নিয়ে গেল। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে ধুকধুক করছে। আমি যা করছি সেটা কি ঠিক হচ্ছে? কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। রাজ স্যার আমার গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে ফেলে। এমন শীতেও আমি ঘামছি, হাত পা থরথর করে কাঁপছে। ভয় নাকি শীতের কারণে, কোনটা বুঝতে পারছি না। রাজ স্যার আমাকে এবার ভালো করে জড়িত করলো। পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। আমার অস্বস্তি হতে লাগলো। এরপর আমার দুই বাহু ধরে ধীরে ধীরে খাটের একদম কাছে নিয়ে এসে বলে, কাপড় খুলে ফেলো। আমি এবার করুণ মুখ নিয়ে ওনার দিকে তাকালাম। ওনার লোভাতো চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। স্যার বলে, কি হলো, কাপড় খোলো। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার আমি না চাইতেও বাধ্য হলাম কাপড় খুলতে। উপরের কামিজটা খুলে ফেললাম। স্যার বলে, বুকে আটকিয়ে রাখা ছোট কাপড়টাও খুলে ফেলো। আমি আবার চোখ বন্ধ করে সেটাও খুলে দিলাম। তারপর দুই হাতে নিজের উন্মুক্ত বুক ঢাকার চেষ্টা করলাম। কিন্তু স্যার আমার দুই হাত ধরে ফেলে আমার উন্মুক্ত বুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উন্মুক্ত বুকে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে আমার বুক চেপে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় আমার ঠোঁটে। পাগলের মতো ঠোঁট জোড়া আঁকড়ে ধরে চুষে কামড়ে একাকার করে দিচ্ছে। অন্যদিকে বুকে জোরে চাপ পড়াতে আমি ব্যথায় ছটফট করছি। হঠাৎ উনি যা করলো তাতেই আমি মিহমান হয়ে পড়ি। বন্ধ অবস্থাতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এরপর যা হলো, আমার নাম রোজা আক্তার রোদেলা। ফ্যামিলিতে মা, বাবা, আমি আর আমার দুটো ছোট ভাই বোন আছে। ছোট ভাই রায়হান সবে ক্লাস 7-এ পড়ছে। ছোট বোন রূপা এই তো এবার এসএসসি দেবে। বাবা একটা ছোটোখাটো অফিসে ম্যানেজার পোস্টে আছেন। আমি পড়াশোনা শেষ করে এই তো বছরখানেক হলো একটা ভালো কোম্পানিতে চাকরি করছি। বাবার অল্প বেতনে সংসার ঠিক চলে না। তার উপর দুই ভাই বোনের পড়াশোনার খরচ, সংসারের খরচ। মা বাবা দুজন ডায়াবেটিসের রোগী, তাদের ওষুধের খরচ, সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। তাই আমিও পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরলাম। বাবা মা অনেক আপত্তি করেছিল, কিন্তু আমি শুনিনি। পরিবারের বড় সন্তান হয়ে আমারও তো একটা দায়িত্ব আছে, মা বাবার প্রতি, ছোট ভাই বোনদের প্রতি। এখন আপাতত খুব ভালোই দিন যাচ্ছে আমাদের। আমি দেখতে অতটা সুন্দরী না হলেও তবে সুন্দরী, মানে চোখ ধাঁধানো সুন্দরী না, কিন্তু একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছে করবে এমন সুন্দরী। গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও ফর্সা। চোখ দুটো খানিক বড় বড় টানা টানা, ঠোঁট জোড়া হালকা গোলাপি, কিন্তু ঠোঁটের উপরে থাকা তিলের জন্য খুবই আকর্ষণীয় লাগে আমাকে। চেহারার আদল গোলগাল টিপটাপ, যেন নিখুঁত কোনো শিল্পীর হাতের তৈরি মুখশ্রী।
আমার বাবা তো আমাকে রাজকন্যা বলেই ডাকে। বাবা বলে আমার মেয়েটা কোনো রাজকন্যা থেকে কম না। যাই হোক, দিনগুলো খুব ভালোই যাচ্ছে আমাদের। অফিসের কাজকর্ম ভালো যাচ্ছে। সবসময় বেশ ফুরফুরে মেজাজে থাকি। এই অফিসের যে মালিক, মানে আমাদের রাজ স্যার, তিনি আবার নিয়মিত অফিসে আসেন। এরকম কোম্পানি তার আরও 3টে আছে, তবে সেগুলোতে সপ্তাহে একবার যায়। কিন্তু এই অফিসে তিনি নিয়মিত আসেন। দেখতে শুনতে বেশ ভালো, ব্যবহারও খুব অমায়িক। এখনও বিয়ে করেননি। বয়স আনুমানিক 30 কি 31-এর কাছাকাছি। গায়ের রং শ্যামলা, কিন্তু দেখতে বেশ খুবই হ্যান্ডসাম। দুঃখের বিষয় হলো ওনার মা বাবা নেই, ভাই বোনও নেই। কখনো এই বিষয়ে কেউ জিজ্ঞেস করলে ওনার মুখ গম্ভীর হয়ে যায়, কিছুই বলে না, বরং কথা এড়িয়ে যায়। জানি না ওনার মা বাবা আছে কি নেই। যাই হোক, এভাবেই সময় পার হতে লাগলো। কিন্তু কথায় আছে না, কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সুখ জানালা দিয়ে পালায়। ঠিক তাই হলো আমার জীবনে। আজ রবিবার সকালে বাবা আমি একসাথে বেরিয়েছি বাসা থেকে। বাবা নিজের অফিসের দিকে গেল, আমি আমার অফিসের দিকে। কিন্তু বাবার আর অফিসে যাওয়া হলো না। মাঝে রাস্তায় গাড়ি দুর্ঘটনায় বাবা এখন হসপিটালে ভর্তি। আমার কাছে যখন ফোন আসে তখন আমি একটু বিজি ছিলাম। কয়েকবার ফোন কেটে দিলাম, কিন্তু বারবার ফোন করাতে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। ফোন রিসিভ করতেই মা হাউমাউ করে কান্না করছে। মা কান্নার জন্য কথাই বলতে পারছে না। পাশে আমার ছোট বোন ছিল। সে ফোন নিয়ে আমাকে বলে, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় যেন বাজ পড়ল। হাত থেকে ফোন পড়ে গেল মেঝেতে। আমার শরীরের শক্তি যেন নিমেষেই শীতল হয়ে গেল। কোনো রকম নিজেকে সামলে কান্না করতে করতে হসপিটালে ছুটে গেলাম। দেখি আইসিইউর বাহিরে মা আর ভাই বোন বসে কান্না করছে। আমি যেতেই মা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নিজের পরিবারের অবস্থা দেখে আমাকে খোলস পরিবর্তন করতে হলো। মানে নিজের দুর্বলতা গোপন করে শক্ত হাতে হাল ধরতে হবে আমাকে। এখন আমিও যদি এদের মতো ভেঙে পড়ি, তাহলে এদেরকে সামলাবে কে? কিন্তু আমার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার বাবা মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমি তার কলিজার টুকরো মেয়ে হয়ে কিভাবে সহ করব? আমি যে আমার বাবাকে অনেক ভালোবাসি। তাই আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, কিচ্ছু হবে না, বাবা সুস্থ হয়ে যাবে, আমি আছি তো, বাবার কিচ্ছু হতে দেব না। এই বলে ওদেরকে সান্ত্বনা দিলাম। বাবার কথা জিজ্ঞেস করতেই বলে বাবাকে আইসিইউতে রাখা হয়েছে, খুবই গুরুতর অবস্থা। এমন সময় ডাক্তার এসে বলেন, আইসিইউতে রাখা রোগীর সাথে কে এসেছে? আমি এগিয়ে গিয়ে বললাম, জি আমি ওনার বড় মেয়ে, বলুন। ডাক্তার বলে, দেখুন, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। আমি বললাম, ডাক্তার, যা করার প্রয়োজন হয় করুন, তবে আমার বাবাকে বাঁচিয়ে দিন। ডাক্তার বলেন, নিশ্চয়ই, তবে তার জন্য আপনাকে এখন 10 লক্ষ টাকা জমা দিতে হবে, তবেই আপনার বাবার অপারেশন শুরু হবে। 10 লক্ষ টাকার কথা শুনে আমার পা খানিকটা টলে গেল। 10 লক্ষ টাকা, এত টাকা আমি কোথায় পাবো এখন? ডাক্তার বলে, দেখুন, অনেক বড় অপারেশন করাতে হবে। এক জায়গায় অপারেশন নয়, ওনার পেটে, বুকে, এমনকি পেটের সাইডে অনেক বড় ইনজুরি হয়েছে। যত সম্ভব ভেতরে রড ভেঙে রয়ে গেছে। এমনকি ওনার মাথাতেও আঘাত পেয়েছে, ডান পা ভেঙে গেছে। আরও ছোটোখাটো অনেক ইনজুরি হয়েছে শরীরে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ অবস্থা। দেখুন, আপনার হাতে শুধু 2 দিন সময় আছে। এই 2 দিনের ভেতরে অপারেশন না করালে তখন কি হতে পারে বুঝতেই তো পারছেন। আমি আর কি বলবো আপনাকে? আমি বললাম, না না ডাক্তার, আমি যে করেই হোক টাকা জমা করব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আমি এবার পেছন ফিরে মা বোনের দিকে তাকালাম। তারা কান্না করছে। ভাগ্যিস ডাক্তারের সাথে একটু দূরে এসে কথা বলেছি, নয়তো মা যদি শুনে ফেলতো তাহলে কি হতো। আমি চোখের পানি মুছে মায়ের কাছে গেলাম। মা কান্না করতে করতে বলে, ডাক্তার কি বলেছে মা? আমি বললাম, তেমন কিছু না, বাবার ছোট একটা অপারেশন করাতে হবে, তাহলে বাবা ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, আমি তো আছি মা, আমি থাকতে বাবার কিচ্ছু হবে না। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে মা, তুই আমাদের শেষ ভরসা, তোর বাবার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তুই একটা কিছু কর মা। আমি বললাম,
চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তোমরা এখানে থাকো, আমাকে এখন যেতে হবে। মা বলে, যেতে হবে মানে? কোথায় যাবি? আমি বললাম, বাবার অপারেশন করাতে হবে তো, টাকা লাগবে না? এখানে বসে থাকলে টাকাটা জোগাড় করব কি করে? মা বলে, কত টাকা? আমি বললাম, বেশি না, এই লাখখানেক। মা অবাক হয়ে বলে, 1,00,000 টাকা? কোথায় পাবি তুই মা? আমি বললাম, ও তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে ফেলবো। মা বলে, তাই যেন হয় মা, সাবধানে যা। আমি ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। হসপিটালের সামনে একটা অনেক বড় বটগাছ আছে। বট গাছের নিচে দাঁড়িয়ে মুখে ওড়না চেপে চিৎকার দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। যে কান্নাটা এতক্ষণ মনে চাপা দিয়ে রেখেছি সেটা এবার বেরিয়ে এলো। এত কষ্টের মাঝেও মাথায় দুশ্চিন্তা ভর করেছে। 10 লক্ষ টাকা কোথায় পাবো আমি? কে দেবে আমাকে? আমি চিন্তা ভাবনা করতে করতে অফিসে চলে গেলাম। অফিসের কলিগ, চেনা জানা যা আছে সবার কাছে টাকা ধার চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারা যে আমাকে ধার দিচ্ছে না এমনটা কিন্তু নয়। কেউ 1000, কেউ 2000, এ দিয়ে আমার কি হবে? ঘরে এমন কিছু নেই যে সেটা বিক্রি করে 10 লক্ষ টাকা হাতে আসবে। শুধু বাড়িটা ছাড়া। এই বাড়িটা যদি বন্ধক দেই বা বেচে দেই, তাহলে আমি আমার পরিবার নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো? মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে আছি। আর ভাবতে পারছি না আমি। এতগুলো টাকার চিন্তায় আমি পাগল হয়ে যাব। অনেক ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ল রাজ স্যারের কথা। ওনার কাছে ধার চাইলে কেমন হয়? উনি কি দেবেন? না, একবার গিয়ে দেখি। যেমন ভাবা তেমন কাজ। আমি স্যারের কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করে বললাম, মে আই কামিন স্যার? স্যার বলে, ইয়েস, কামিন। আমি কেবিনের ভেতরে প্রবেশ করে ওনার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আছি। রাজ স্যার তখন একটা ফাইল চেক করছিল। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে, কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে কেন? কি বলবে বলো? আমি বললাম, স্যার আসলে আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। রাজ স্যার এবার আমার মুখের দিকে এক নজর তাকিয়ে আবার ফাইলের দিকে মনোযোগ দিয়ে বলে, দেখো, অফিসে এখন অনেক কাজের চাপ, ছুটিমুটি দিতে পারবো না। আমি বললাম, স্যার ছুটি তো বুঝলাম, এই মুটিটা আবার কি? এই অবস্থাতেও আমি প্রশ্নটা করিয়ে ফেললাম। রাজ স্যার বলে, ওটা একটা কথার কথা, তবে এখন কোনো ছুটি হবে না। আমি বললাম, স্যার আমি ছুটির জন্য আসিনি। রাজ স্যার বলে, তাহলে কি? আমি কোনো সংকোচ না করে বললাম, আসলে স্যার আমার এখন অনেক টাকার প্রয়োজন, তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। অনেক জায়গায় চেয়েছি কিন্তু পাইনি। এখন আপনি আমার শেষ ভরসা। আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে মাসে বেতন থেকে কাটিয়ে দেব। প্লিজ স্যার, না করবেন না। আপনি কি আমাকে টাকাটা ধার দেবেন? রাজ স্যার ফাইলটা বন্ধ করে ইজি চেয়ারে হেলান দিয়ে হাতে কলম নিয়ে কলম ঘোরাতে ঘোরাতে আমার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে রাজ স্যার বলে, বুঝলাম। তা কত টাকার প্রয়োজন? আমি মাথা নিচু করে বললাম, স্যার 10 লাখ টাকা। এতগুলো টাকা কোথাও ম্যানেজ করতে পারছি না বিধায় আপনার কাছে এসেছি। প্লিজ স্যার, না করবেন না। এই বলে আমি হাত জোর করে স্যারের সামনে দাঁড়িয়ে থাকি। রাজ স্যার বলে, এ তো অনেক টাকা, এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি বললাম, স্যার আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, 10 লক্ষ টাকা আমাদের কাছে অনেক টাকা, কিন্তু আপনার কাছে তো 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। আসলে স্যার আমি খুব বিপদে পড়েই আপনার কাছে এসেছি, টাকাটা আমার খুব প্রয়োজন। রাজ স্যার বলে, দেখো আমি বুঝতে পারছি টাকাটা তোমার খুব প্রয়োজন, কিন্তু তুমি আমাকে এত লেকচার না দিয়ে এটা বলো টাকাটা দিয়ে তুমি কি করবে? আমি এবার স্যারের চোখের দিকে তাকিয়ে বললাম, সেটা জানা কি খুবই প্রয়োজন? রাজ স্যার আমার চোখে চোখ রেখে বলে, বলতে না চাইলে বলার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাকে এতগুলো টাকা কেন দেব? আমাকে কোনো রিজন দেখাও। আমি বললাম, আমি আপনার কাছে টাকাটা এমনি চাইছি না, টাকাটা আমি ধারে চাইছি। যদি ধারে দিতে না চান তাহলে লোনের উপর দিন, প্রত্যেক মাসে মাসে দিয়ে দেব। রাজ স্যার বলে, দেখো 50,000 বা 1 লাখ টাকা হলে কোনো কথা ছিল না, আমি তোমাকে এমনি দিয়ে দিতাম, কিন্তু 10 লক্ষ টাকা এটা অনেক বড় অ্যামাউন্ট। এতগুলো টাকা আমি তোমাকে কিভাবে দেব? দেখো, ব্যাংক থেকে তুমি যদি লোন নাও তাহলে সেখানে বাড়ির দলিল
নয়তোবা সেই টাকার পরিমাপে অর্ধেক টাকা ব্যাংকে জমা রাখতে হয়, তবেই সে তোমাকে মোটা অঙ্কের টাকা লোন দেবে। তাই আমি বলতে চাইছি, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলে তুমি আমাকে কি দেবে? আমি স্যারের কথা শুনে মনে মনে যেমন খুশি হলাম, আবার দুশ্চিন্তায় পড়ে গেলাম। খুশি হলাম এজন্য যে উনি টাকা দিতে রাজি আছেন, আর চিন্তা করছি এজন্য টাকার বিনিময়ে ওনার কাছে কি রাখা যায়। রাখার মতো তো কিছুই নেই আমার কাছে। আমি বললাম, স্যার আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু স্যার আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। তবে বিশ্বাস রাখুন, আমি আপনার টাকা পাই পাই করে শোধ করে দেব। আর আমি তো আপনার অফিসেই কাজ করি। রাজ স্যার বলে, তুমি আমার অফিসে কাজ করো সেটা বড় কথা না, কথা হলো যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর বিশ্বাস দিয়ে কিন্তু দুনিয়া চলে না। আমি বললাম তো স্যার, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমার কথা শুনে রাজ স্যার উঠে দাঁড়ালো। 1 পা 2 পা করে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে পা থেকে মাথা পর্যন্ত জড়িত করে বলে, আছে তো, নেই কেন বলছো? উনি আমার কাছে আসতে হালকা মদের গন্ধ আমার নাকে এসে লাগে। এর মানে উনি ড্রিঙ্ক করেছে। আমি একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। আমার এখন খুব ভয় করছে। আমি মাথা নিচু করে বললাম, আপনি কি বলছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। স্যার বলে, দেখো, টাকাটা তোমার খুব প্রয়োজন, তাই তো? আমি বললাম, হুম। স্যার বলে, টাকাটা আমি তোমাকে দেব, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। আমি বললাম, কি চান আপনি বলেন? স্যার হঠাৎ আমার আরও সামনে এসে আমার হাত ধরে বলে, আমার সাথে 1 রাত তোমাকে থাকতে হবে, মানে 1 রাতের জন্য পুরোপুরি তুমি আমার, তাহলেই আমি তোমাকে টাকাটা দেব। স্যারের কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। এটা কি বলছেন স্যার? আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। এমন একটা কুপ্রস্তাব উনি আমাকে দিতে পারলো? মানছি আমরা গরিব, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাই বলে কি আমাদের মান সম্মান নেই? আমি তৎক্ষণাৎ স্যারের হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এটা কি বলছেন স্যার? এটা আমি কখনোই করতে পারবো না। আমি মানছি আমি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে আপনি আমাকে এমন একটা প্রস্তাব দেবেন, আমি এটা আপনার থেকে একদম আশা করিনি। স্যার বলে, দেখো, তোমার লেকচার শোনার জন্য আমি এখানে বসে থাকিনি। আমি তোমাকে যেটা বললাম সেটা যদি তুমি করতে পারো, তাহলে আমি তোমাকে টাকাটা দিচ্ছি, তা না হলে তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, এই নাও, এটা আমার কার্ড। যদি তোমার সম্মতি ফিরে এই নাম্বারে ফোন করো আমাকে। ওকে, এবার যাও। আমি আর কোনো কথা বলতে পারলাম না। কার্ড নিয়ে বেরিয়ে এলাম। নিজের কেবিনে এসে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, এখন কি হবে? শেষ আসার দরজাটাও তো বন্ধ হয়ে গেল। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আজকের দিন পেরিয়ে যাচ্ছে, মাঝখানের রাত পেরোলেই কালকের দিনের অংশে অপারেশন করাতে হবে, তা না হলে 2 চোখ জলে ভিজে এলো আমার কথাগুলো ভাবতে ভাবতে। কিন্তু রাজ স্যার এমন কথা কিভাবে বলতে পারলো? আমি ওনাকে কত ভালো মানুষ বলে জানতাম। সত্যি বিপদে পড়লে বোঝা যায় মানুষের আসল রূপ। সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম। কয়েকজন আত্মীয় স্বজনের কাছে ফোন করলাম টাকার জন্য, কিন্তু এই অসময়ে কেউ একটা টাকা দিয়েও সাহায্য করতে রাজি না। খোলা আকাশের নিচে রাস্তার পাশে বেঞ্চে বসে আছি। চিন্তা করতে করতে মাথার রগগুলো যেন এখন ছিঁড়ে যাবে, এমন অবস্থা হয়েছে আমার। মা বোন ভাইকে তো বড় মুখ করে বলে এলাম, আমি সব ম্যানেজ করে নেব, বাবার কিচ্ছু হতে দেব না। কিন্তু আমি যে ব্যর্থ হলাম। এই নিঃস্বার্থ দুনিয়াতে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করতে রাজি না। হায় আল্লাহ, আমাকে পথ দেখাও। এই বিপদের সময় তুমি একমাত্র ভরসা। বেঞ্চে বসে বসে কথাগুলো ভাবছি। রাত আনুমানিক 8টা হবে। এমন সময় একটা BMW জিপ এসে আমার সামনে দাঁড়ালো। আমি কিছুটা হকচকিয়ে গেলাম। এত রাতে আবার কোন বিপদে পড়তে চললাম। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। এমনিতেই সকাল থেকে বিপদ আমাকে তাড়া করে বেড়াচ্ছে, এখন আবার নতুন করে কোন বিপদে পড়তে চলেছি আমি। আমি ভয়ে বেঞ্চে গুটিসুটি মেরে বসে আছি। বাহিরে প্রচুর ঠান্ডা পড়ছে। এত ঠান্ডাতেও আমি পাতলা একটা ওড়না গায়ে দিয়ে বসে আছি। ওড়নাটা কোনো রকম ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। আবার হঠাৎ গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে যা করলো, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
ভাবতেও পারিনি এমনটা হবে। আমি তো প্রথমে আহাম্মকের মতো হাঁ করে তাকিয়েছিলাম। সবটা বুঝে নিতে কিছুটা সময় লাগলো। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।